ওয়েলকাম টু সুনিতা স্টাডি জোন। আজকে আমি ডাব্লিউবিসিএস স্ক্যানার থেকে তোমাদের সাথে 2022-এর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগল থেকে তো সেটা শেয়ার করব। আর প্রথমে এই ভিডিওটা শুরু করার আগে আমি থ্যাংক ইউ জানাতে চাই শুভজিৎ হালদার দাদাকে। তো সে আমার চ্যানেল দেখলাম যে তার চ্যানেলে আমার চ্যানেল সম্পর্কে বলেছে যে যারা ডাব্লিউবিসিএসের প্রিপারেশান নিচ্ছ তারা দেখতে পারো এই চ্যানেলটি, কারণ ওই দাদাও মাঝে মাঝে কিন্তু ভিডিও দেখে আমার চ্যানেলের এবং ভালো লাগে তাই বলছে আর কি। তো আমার ভিডিওটা দেখে সত্যি ভীষণ ভালো লাগলো এবং আমি নিজেও সারপ্রাইজড হয়ে গেছিলাম যে এভাবে বলবে, মানে আমি তো সেইভাবে জানতাম না যে এভাবে আমার চ্যানেলটা সম্পর্কে বলবে। তবে এটুকু জানতাম যে আমার চ্যানেল মাঝে মাঝে মানে কমেন্ট করে, ফলো করে, ফলো মানে কি মাঝে মাঝে দেখে ভিডিওগুলো আসলে। তো আমার ভীষণ ভালো লাগে, দাদাও ভীষণ ভালো, তো তার জন্যই হয়তো আমার চ্যানেলটা ফলো করতে বলেছে তোমাদের। তো অনেক ধন্যবাদ জানাই শুভজিৎ হালদার দাদাকে। তো তোমরা আশা করি আমার চ্যানেলে যারা আছো তারা সকলেই দাদার ভিডিও দেখো। তো যারা দেখো না, 2-1 জন, তারাও কিন্তু দেখতে পারো, ভীষণ ভালো লাগে, আমি নিজে ফলো করি প্রত্যেকটা ভিডিও। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। তো 2022-এর কোয়েশ্চেন তো করবোই, যেটা আমরা আগের দিন 23-এরটা করেছিলাম। আর এই দেখো, এটা স্ক্যানার থেকে করছি। যাদের কাছে তোমাদের স্ক্যানার নেই তারা কিন্তু এই স্ক্যানারটা তোমরা কিনে নিতে পারো, ভীষণ হেল্পফুল। এখানে 2023 পর্যন্ত কোয়েশ্চেন রয়েছে, 1999 থেকে। আর আরেকটা বিষয়, সেটা হচ্ছে লীলার যে বুকটা, গ্রুপ সির বুক, সেটা আমি কিনেছি কালকে, তো এসএসসির জন্য। তো তোমরা যারা চাও যে আমি এসএসসির জন্য প্র্যাকটিস সেটগুলো করাই, কিংবা এই বইটাতে কি কি আছে, এই বইয়ের যদি ডিটেলস রিভিউ চাও তাহলে আমাকে ভিডিওতে জানিও, আমি নেক্সট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আজকের টপিকে আসা যাক। তো ফার্স্ট কোয়েশ্চেন 2022-এর, যে দ্য সেলফ রেসপেক্ট মুভমেন্ট ওয়াজ ফাউন্ডেড বাই কে? সেলফ রেসপেক্ট মুভমেন্ট সেটা ফাউন্ড করেছিলেন, তিনি হবেন যে পেরিয়ার বা ইভি রামাস্বামী নাইকার। তো ইভি রামাস্বামী নাইকার তিনি পেরিয়ার নামে পরিচিত। এটাও আসে যে ইভি রামাস্বামী নাইকার তার আরেকটা নাম কি নামে পপুলার ছিলেন? পেরিয়ার। তো এখানে পুরো নামটাই দিয়েছে পেরিয়ার ইভি রামাস্বামী নাইকার, তিনি সেলফ রেসপেক্ট মুভমেন্টের সাথে জড়িত। দেখো, স্বামীজিরা সবসময় সেলফ রেসপেক্টের কথা বলে, তাই রামাস্বামী সেটা হলো সেলফ রেসপেক্ট মুভমেন্ট। আর এই মুভমেন্টটা কোথায় শুরু হয়েছিল? এটা শুরু হয়েছে কিন্তু 1925 সালে তামিলনাড়ুতে এই সেলফ রেসপেক্ট মুভমেন্ট শুরু হয়েছে। তো এই যে মুভমেন্ট, তার মেন উদ্দেশ্য কী ছিল? উদ্দেশ্যই ছিল কাস্ট সিস্টেম সেটাকে মানে কমানো, বা তার প্রবণতাকে কমানো বা অ্যাবলিশ করা, এবং সকলের মধ্যে ইকুয়ালিটি আনা, এবং টু প্রমোট হিউম্যান ডিগনিটি বা সেলফ রেসপেক্ট। কাস্টিসিজম যেটাকে বলে সেটাকে আমাদের কিন্তু কমাতে হবে, এবং তার সাথে সাথে আমাদের হিউম্যান রেসপেক্টটা বাড়াতে হবে, সেলফ রেসপেক্টটা বাড়াতে হবে। তার জন্য সেলফ রেসপেক্ট মুভমেন্ট শুরু করেছিলেন। তারপরে আম্বেদকর যিনি আছেন, তো অপশানে, তো উনি তো ফাদার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। আম্বেদকর জি সম্পর্কে যত বলা যায় ততই কম হয়। তো নেক্সট হলো এবারে কে বলেছে হু অ্যামং দ্য ফলোইং পুট ফরওয়ার্ড দ্য ফেমাস ড্রেন থিওরি? ড্রেন থিওরিটা কে দিয়েছিলেন? ড্রেন থিওরি অবশ্যই দিয়েছিলেন কিন্তু দাদাভাই নৌরোজি। তোমরা আশা করি সকলেই এই বিষয়টা জানো যে দাদাভাই নৌরোজি তার পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া, সেখানে এই ড্রেন থিওরির কথাটা বলেছিলেন এই বইতে, যেটা পাবলিশ হয়েছিল 1901। তার আগেও তিনি এই কনসেপ্টটা দিয়েছিলেন 1867-এ হলো। আর গোপালকৃষ্ণ গোখলে সম্পর্কে তোমরা তো দেখো, ড্রেন থিওরির মেন বিষয়টা কি বলো তো? মানে ড্রেন আউট করছে ইন্ডিয়া থেকে, যে ড্রেন অফ ওয়েলথ, ইন্ডিয়া থেকে যত ওয়েলথ আছে সেগুলোকে ব্রিটিশরা কিন্তু নিয়ে চলে যাচ্ছে, সেই রিলেটেড এটা। আর যে অপশানগুলো আছে, সুরেন্দ্রনাথ ব্যানার্জি তোমরা সকলেই চেনো, বালগঙ্গাধর তিলক সম্পর্কে আগের ভিডিওতে আমি অনেক বলেছি। আর গোপালকৃষ্ণ গোখলে যিনি ছিলেন, তিনি গান্ধীজির গুরু ছিলেন। গান্ধীজির এই যে অহিংস, এই সমস্ত নানান ব্যাপারগুলো কিন্তু ইন্সপায়ার হয়েছিলেন গোপালকৃষ্ণ গোখলের থেকে। তো তিনি সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি তৈরি করেন 1905-এ, এবং 1905-এ মানে আমাদের যে কংগ্রেসের সেশন ছিল সেই সেশনের প্রেসিডেন্টও ছিলেন তিনি। তো ভীষণ ইম্পর্টেন্ট। এইবারে নেক্সট আসবো আমরা দেখো, এইভাবে অপশান ধরে ধরে পড়ার চেষ্টা করতে হবে। আর তিলক তো একজন এক্সট্রিমিস্ট লিডার ছিলেন, এবং গোপালকৃষ্ণ গোখলে অবশ্যই মডারেট লিডার ছিলেন। সুরেন্দ্রনাথ ব্যানার্জি এবং আনন্দমোহন বোস কি তৈরি করেছিলেন, কি এস্টাবলিশ করেছিলেন, তোমরা আমাকে কমেন্টে জানাবে। নেক্সট, হু ফাউন্ডেড দ্য গদর পার্টি? গদর পার্টি কে তৈরি করেছিল এবং কোথায়? আগের কিন্তু একটা কোয়েশ্চেনে এই গদর রিলেটেড কিন্তু এসেছিল, এই যে বলেছে গদর পার্টি ইন বেঙ্গল। দেখছো কি, এর জন্যই বারবার বলি আমি যে অপশানগুলোকে একটাকেও ছাড়া যাবে না, প্রত্যেকটা অপশান নিয়ে আলোচনা করতে হবে। বাংলায় গদর পার্টিকে বলেছিলাম বাঘা যতীন বা যতীন্দ্রনাথ মুখার্জি। আর সেখানে আমি কিন্তু পুরো গদর পার্টি সম্পর্কে আলোচনা করেছিলাম। তো এইখানে ওই কোয়েশ্চেনটা ওই আলোচনা থেকেই এসেছে
এইভাবেই অপশানগুলো করলে আমরা কিন্তু অনেকটা কভার করতে পারি। তো গদর পার্টি 1913 সালে তৈরি করেছে লালা হরদয়াল এবং আমেরিকার সান ফ্রান্সিসকোতে, এবং তার সাথে ছিলেন সোহান সিং ভাকনা। তো যদি বলে ফাউন্ডার প্রেসিডেন্ট কে ছিলেন, তখন হবে সোহান সিং ভাকনা গদর পার্টির। আর যদি বলে জেনারেল সেক্রেটারি বা ফাউন্ডার, তিনি হচ্ছে লালা হরদয়াল। গদর কথার অর্থ কি? বিপ্লব, রেভলিউশন বা বিপ্লব। তো নেক্সট ভগৎ সিং সম্পর্কে তোমরা সকলেই জানো যে ভগৎ সিংকে হচ্ছে লাহোরের সেন্ট্রাল জেলে ওনাকে ফাঁসি দেওয়া হয়েছিল 23 মার্চ 1931 সালে। তো লাহোর কনস্পিরেসির জন্য। তো এবারে নেক্সট লালা লাজপত রায়, উনি একজন এক্সট্রিমিস্ট লিডার এবং ওনাকে ডিপোর্ট করা হয়েছিল 1907 মান্দালায়। এটাও ডাব্লিউবিসিএসের কোয়েশ্চেন। আমি যে কোয়েশ্চেনগুলো আলোচনা করছি সবই কিন্তু কোনো না কোনো পরীক্ষা, বিশেষ করে ডাব্লিউবিসিএসে আসা কোয়েশ্চেন। এবং এগুলো এসএসসির তোমার গ্রুপ সি গ্রুপ ডি যে পরীক্ষা কিংবা আপকামিং এনটিপিসির যে এসএসসির অন্যান্য সেন্ট্রালের যে পরীক্ষাই হোক না কেন, যেখানে জিকে আসে সেই পরীক্ষাগুলোতেই এই টপিকগুলো ভীষণ ইম্পর্টেন্ট। তো হলো আর ক্যাপ্টেন মোহন সিং, যে ক্যাপ্টেন মোহন সিং কে ছিলেন আইএনএ ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি, তার ফাউন্ডার ছিলেন ক্যাপ্টেন মোহন সিং, ভীষণ ইম্পর্টেন্ট, এটাও ডাব্লিউবিসিএসের কোয়েশ্চেন। তারপরে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টটা ক্যাপ্টেন মোহন সিং যেটা ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি তৈরি করলেন, তারপরে সেটা রাসবিহারী বোসের হাতে গেল, সেখান থেকে গেল হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বোসের হাতে, যখন তিনি আজাদ হিন্দ ফৌজ গঠন করলেন। তো তো চলো এবারে নেক্সট কোয়েশ্চেন বলেছে স্বরাজ মাস্ট বি ফর দ্য মাসেস অ্যান্ড নট ফর দ্য ক্লাসেস। স্বরাজ মাসের জন্য, সকলের জন্য, শুধু ওই কিছু ক্লাসে মানে কিছু অল্প কিছু মানুষের জন্য নয়। এই কথাটা কে বলেছিলেন? এটা বলেছিলেন সি.আর. দাস। কারণ কি? দেখো, স্বরাজ্য পার্টি 1923-এর 1 জানুয়ারি তিনি কিন্তু তৈরি করেছিলেন, এবং স্বরাজ্য পার্টির এটা ভীষণ আসে। স্বরাজ্য পার্টির ফাউন্ডার প্রেসিডেন্ট কে? প্রেসিডেন্ট ছিলেন সি.আর. দাস, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, এবং তার জেনারেল সেক্রেটারি ছিলেন মতিলাল নেহেরু। ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ডাব্লিউবিসিএসের প্রিভিয়াস ইয়ারে এসেছে। তো এবারে তো গান্ধীজি সম্পর্কে তোমরা সকলেই কম বেশি জানো, আর সুভাষচন্দ্র বোস সম্পর্কে তো জানো, আজাদ হিন্দ ফৌজ তার লিডার। তো আরও অনেক ইনফরমেশান। তারপর চিত্তরঞ্জন দাস, যে ওনার কিন্তু মানে শিষ্য বলা যেতে পারে তিনি ছিলেন, বা সুভাষচন্দ্র বোসের গুরু ছিলেন হচ্ছে সি.আর. দাস। এবার নেক্সট কি? বরদৌলি সত্যাগ্রহ সাথে কে যুক্ত? বরদৌলি বল্লভভাই প্যাটেল। বরদৌলি কোথায় অবস্থিত? গুজরাটে অবস্থিত। দেখি এটা একটা পিজেন্ট মুভমেন্ট হচ্ছে বরদৌলি সত্যাগ্রহ। এবার যে সর্দার বল্লভভাই প্যাটেল, ফার্স্ট হোম মিনিস্টার অফ ইন্ডিয়া বলা হয় যাকে, মানে ইন্ডিয়ার যে প্রিন্সলি স্টেটগুলো একত্রিত হলো সেখানে কন্ট্রিবিউশন সবচেয়ে বেশি সর্দার বল্লভভাই প্যাটেলেরই। তো ওনাকে সর্দার টাইটেলটা কে দিয়েছে? বা লৌহ মানবও বলা হয় ভারতে, আয়রন ম্যান অফ ইন্ডিয়াও বলা হয়, বিসমার্ক অফ ইন্ডিয়া, নানান নামে ওনাকে কিন্তু বলা হয়। তো বল্লভভাই প্যাটেলকে সর্দার টাইটেলটা দিয়েছিলেন হচ্ছে বরদৌলির সত্যাগ্রহ যে করলেন, বরদৌলির ওমেনরা তাকে কিন্তু সর্দার টাইটেলটা দিয়েছিলেন। ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ডাব্লিউবিসিএস আসা কোয়েশ্চেন। রাজেন্দ্র প্রসাদ ফার্স্ট প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, মতিলাল নেহেরু। তো তোমরা সকলেই জানো সি.আর. দাস আর মতিলাল নেহেরু, ওখানে আলোচনা করলাম। স্বরাজ্য পার্টির ফাউন্ডার প্রেসিডেন্ট ছিলেন সি.আর. দাস, আর মতিলাল নেহেরু ছিলেন জেনারেল সেক্রেটারি, আর জওহরলাল নেহেরু ফার্স্ট প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া। এবার নেক্সট নন কপারেশন মুভমেন্ট, সেটা অ্যাডাপ্ট হয়েছিল কবে? নন কপারেশন মুভমেন্ট মনে করো 1920 সালে। তাহলে 1920 কোনো সেশন, দেখো লাহোর সেশন 1929 হবে না, তাহলে কংগ্রেস সেশন আর নাগপুর সেশন। দেখো নন কোঅপারেশন নাগপুর, এভাবে মানে নন কোঅপারেশন নাগপুর, অসহযোগ আন্দোলন, এটা নাগপুর সেশন অ্যাডাপ্ট করা হয়েছে, যেটা কংগ্রেসের অ্যানুয়াল সেশন ছিল 1920 ডিসেম্বরে। সেই সেশনে কিন্তু নন কোঅপারেশন মুভমেন্টটাকে অ্যাডাপ্ট করা হয়েছিল, এবং তার আগেও একটা সেপ্টেম্বরে কলকাতায় 1920 সালে কিন্তু একটা স্পেশাল সেশন হয়ে গেছিলো। এই নাগপুর সেশনের প্রেসিডেন্ট কে ছিল? সি রাঘবাচার্য নাগপুর সেশনের প্রেসিডেন্টটা ছিল। এটা তোমরা জেনে রাখতে পারো। এবার লাহোর সেশন সম্পর্কে আমরা সকলেই কম বেশি জানি। 1929 সালে জওহরলাল নেহেরু লাহোর সেশনের প্রেসিডেন্ট ছিলেন, এবং সেখানে পূর্ণ স্বরাজ রেজলিউশন দাবি করেছেন যে এবার আমাদের পূর্ণ স্বরাজ চাই। তো এটা ভীষণ ইম্পর্টেন্ট, এবং হচ্ছে সেজন্য 31শে ডিসেম্বর 1929 যে রাভি নদীর তীরে সেখানে গিয়ে কিন্তু কালারটা মানে আমাদের যে পতাকাটা সেটা কিন্তু উত্তোলন করা হয়েছিল। ভীষণ ইম্পর্টেন্ট। কোন নদীর তীরে করা হয়েছিল প্রথম? সেটা তারপরে বলা হলো যে 1930 সে 26শে জানুয়ারি মানে একটা মানে ইন্ডিপেন্ডেন্স ডে হিসাবে ঘোষণা করা হবে এরকম। তো ভীষণ ইম্পর্ট্যান্ট লাহোর সেশনটা। 1929 নেহেরু প্রেসিডেন্ট ছিলেন। মানে লাহোর সেশন সম্পর্কে প্রচুর কোয়েশ্চেন আসে। এছাড়াও সেকেন্ড রাউন্ড টেবিল কনফারেন্স সম্পর্কেও তো আমাদের জানা উচিত, কারণ ফার্স্ট রাউন্ড টেবিল কনফারেন্স 1930 হয়েছিল। সেই সময় কংগ্রেস তরফ থেকে কেউ অ্যাটেন্ড করেনি। যখন নেক্সট রাউন্ড টেবিল কনফারেন্স হলো 1931, তখন গান্ধীজিকে কংগ্রেসের যে লিডার তাদেরকে আহ্বান করা হলো। গান্ধীজি গেলেন, সরোজিনী নাইডু এবং আরও অনেকে গেছিলেন, কিন্তু সেটাও ফ্রুটফুল হলো না।
তো এবার নেক্সট রামপ্রসাদ বিসমাল নেম কিসের সাথে যুক্ত? রামপ্রসাদ বিসমাল মনে করো কাকুরি কনস্পিরেসি কেস বা কাকুরি ট্রেন রাবারি। কাকুরি কোথায় অবস্থিত? ইউপিতে অবস্থিত। রামপ্রসাদ বিসমাল কাকুরি ট্রেন ডাকাতির সাথে যুক্ত ছিল। সেটা কবে হলো? সেটা হচ্ছে 9 আগস্ট 1925 সালে কাকুরি কনস্পিরেসি কেস হয়েছিল। তো সেখানে তার সাথে যুক্ত ছিলেন কিন্তু রামপ্রসাদ বিসমাল। এবার এই যে কাকুরি ট্রেন ডাকাতি যেটা হলো সেটা কবে হয়েছিল? 9 আগস্ট। 9 আগস্ট আর একটা কী হয়েছিল? 8 আগস্ট 1942 কুইট ইন্ডিয়া মুভমেন্ট হলো। 9 আগস্ট কিন্তু পরের দিন সকালে সকল লিডারদের মানে ধরে নিয়ে যাওয়া হলো। সেই 9 আগস্ট তারও অনেক আগেই 9 আগস্ট 1925 সালে কাকুরি কনস্পিরেসি কেস হয়েছিল। এটা একটা ট্রেন রাবারি। মানে কি হলো তোমার, তার আগে হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন অলরেডি কিন্তু তখন তৈরি হয়ে গেছে, হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন। তার মেম্বাররা তখন বলল যে এই যে অ্যাসোসিয়েশনটা রেভলিউশনারি অ্যাক্টিভিটি চালানোর জন্য আমাদের তো টাকা পয়সা প্রয়োজন। তখন বললো যে না, এই যে মানে ব্রিটিশ গভর্নমেন্টের ট্রেনটা লুট করব, সেখান থেকে টাকা নেব, তার জন্যই হলো। তো শুধুমাত্র এক্ষেত্রে কিন্তু রামপ্রসাদ বিসমাল নয়, আরও অনেকেই যুক্ত ছিল। আশফাকুল্লাহ খান থেকে আরম্ভ করে রোশন সিং, রাজেন্দ্র লাহিড়ী, এরকম অনেকেই কিন্তু আজাদ যুক্ত ছিলেন এই ট্রেন ডাকাতির সাথে। ভীষণ ইম্পর্ট্যান্ট বিসিএস আসা কোয়েশ্চেন। এবার নেক্সট হচ্ছে আমাদের যেটা লাহোর কনস্পিরেসি কেস। আমরা সকলেই জানি 1929 সালে লাহোর কনস্পিরেসি কেস, এবং এর সাথে ভগৎ সিং, সুখদেব, রাজগুরু জড়িত। তখন অলরেডি হিন্দুস্তান মানে রিপাবলিকান আর্মি যেটা, সেটা হচ্ছে হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন, যেটা এই অ্যাসোসিয়েশনটা মানে HRA যেটা, সেটা HSRA সোশ্যালিস্ট কথাটা অ্যাড হয়েছে, যেটা ভগৎ সিং অ্যাড করেছিলেন। তো সে তার সাথে জড়িত 1929 সালে HSRA। তো তার সাথে জড়িত যে ভগৎ সিং, তারপর আরও অনেকে, রাজগুরু, সুখদেব, তাদের সাথে লাহোর কনস্পিরেসি কেসটা জড়িত। তার আগে 1928 লালা লাজপত রায়ের যে মানে হত্যা হয়ে গেল সন্ডার্সের লাঠিচার্জের আঘাতে, তো সেই একটা রাগ ছিল। তো তারপরে আবার সেন্ট্রাল লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে বোম ফেললো ভগৎ সিং, বটুকেশ্বর দত্ত, সব মিলিয়ে এই লাহোর কনস্পিরেসি কেস আর কি। তো তারপরে কিন্তু ভগৎ সিং, সুখদেব, রাজগুরু ওনাদের ফাঁসি দেওয়া হলো 23শে মার্চ 1931 সালে। তো এটা মার্টিয়ার ডে নামে পরিচিত, ভীষণ ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে আলিপুর বোম কনস্পিরেসি কেস 1908-এ। আলিপুর 1908-এ। তার মাস্টার মাইন্ড কিন্তু ছিল অরবিন্দ ঘোষ, বারিন কুমার ঘোষ ওনারা। এবং অরবিন্দ ঘোষকে তাছাড়াও মেন যে বোম ফেলেছিল হচ্ছে ক্ষুদিরাম বোস এবং প্রফুল্ল চাকি। কিংসপোর্ট, মুজাফফরপুরের মানে আনপপুলার জাজ কিংসপোর্টকে হত্যা করতে গেছিলো, কিন্তু সেটা কি হয়ে গেল, গিয়ে তখন সে সময় মানে গাড়িতে কিংসপোর্ট ছিলেন না, দুজন ব্রিটিশ মহিলা ছিলেন, তারা মারা গেলেন। তো এর জন্য ক্ষুদিরাম বোস এবং প্রফুল্ল চাকিকে মানে কি বলবো ধরা হলো, এবং তার সাথে প্রফুল্ল চাকি তো সুইসাইড করে নিলেন, এবং ক্ষুদিরাম বোসকে 1908 সালের 11ই আগস্ট ফাঁসি দেওয়া হয়েছিল। ভীষণ ইম্পর্ট্যান্ট। এবং মুজাফফরপুর জেলে। আমি যে কথাগুলো বলছি প্রত্যেকটাই কোনো না কোনো পরীক্ষায় আসা কোয়েশ্চেন অথবা আসতে পারে। তো নেক্সট, যেটুকু প্রয়োজন সেটুকুই গল্প করি, কারণ ইতিহাসের গল্প করতে গেলে তো অনেক কিছুই হয়, তবে যেটুকু আসে সেটুকুই আলোচনা করাটা বেটার, কিংবা যেটুকু আসতে পারে। তো মিরাট কনস্পিরেসি কেস যেটা, সেটা কিসের জন্য ইম্পর্টেন্ট? ও আরেকটা অরবিন্দ ঘোষ, যে আলিপুর কনস্পিরেসি কেসের যে বারিন কুমার ঘোষ ওনারা মাস্টার মাইন্ড ছিলেন, সে অরবিন্দ ঘোষকে কোনো একটা সেরকম এভিডেন্স পেলেন না, তাই ছেড়ে দেওয়া হলো। ডিফেন্ডেড বাই CR দাস, চিত্তরঞ্জন দাস ডিফেন্ড করেছিল। এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। মিরাট কনস্পিরেসি কেস 1929 থেকে 1933 অবধি চলেছিল। 1929 শুরু হলো মার্চে। তখন কি করা হলো, ব্রিটিশরা বলছে যে মানে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়ার সেখানকার বিভিন্ন মেম্বাররা মিলে আমাদের যে লেবার গ্রুপ, যে সেই শ্রমিকদের পাশে দাঁড়িয়েছে, শ্রমিক আন্দোলনের পাশে। তো তখন বলছে এইভাবে যদি মানে লেবাররা এইভাবে সজাগ হতে থাকে তাহলে তো মুশকিল। তো কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়ার বিভিন্ন লিডারদের, প্রায় 33 জন লিডারকে কিন্তু সে সময় ধরা হয়েছিল, অ্যারেস্ট করা হয়েছিল। সেটা হচ্ছে মিরাট কনস্পিরেসি কেস নামে পরিচিত। সেটা কবে? সেটা 1929-এই হয়েছিল। তো যাই হোক, আজকে আমি এই কটা কোয়েশ্চেন তোমাদের সাথে আলোচনা করলাম। দেখো মোটামুটি 3, 4, 5, 6, 7টা কোয়েশ্চেন আলোচনা করলাম, কিন্তু তোমরা আমাকে জানাবে যে এই 7টা কোয়েশ্চেনের মধ্যে আমি কতগুলো কোয়েশ্চেন নিয়ে আলোচনা করলাম। প্রচুর মনে হচ্ছে 7টা, কিন্তু অপশান দিয়ে এবং ওই টপিক রিলেটেড অনেক প্রশ্ন আলোচনা করলাম। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আমি যেভাবে পড়ি তোমাদের সাথে জাস্ট সেটাই গল্পের আকারে আমি তুলে ধরার চেষ্টা করি, তার কিছু অংশ। তো আজকে এরপরে আমি আবার ইংলিশটা আজকে হলো না, নেক্সট দিন আমি আবার কিন্তু ইংলিশটাও শেয়ার করব, কারণ না হলে ভিডিও বেশি বড় হয়ে যাবে, দেখতে ভালো লাগে না বেশি বড় ভিডিও হলে। তো চলো আজকের মতো এটুকুই। আর সকলকে ধন্যবাদ। আর যারা শুভজিৎ হালদার এই চ্যানেলটা থেকে যারা এসেছো তাদের সকলকে ওয়েলকাম জানাই। আশা করি তোমরা যদি এই চ্যানেলটা কন্টিনিউ করো তাহলে আশা করি তোমাদের হেল্প হবে, ভালো লাগবে আর কি।
পড়তে পড়তে অনেকেরই ভালো লাগে না, তখন একটু দেখে নিলে, কারণ এগুলো তো প্রিভিয়াস ইয়ার, এগুলো তো দেখতেই হবে প্রত্যেকে, আশা করি প্রত্যেকে কম বেশি জানো। তো আর একটু যদি ভিডিওটা তোমরা দেখে নাও, সেক্ষেত্রে আমাদের জানাটা একটু ঝালাই হয়ে যাবে, কিংবা এই টপিক রিলেটেড কে কোন কোয়েশ্চেন জানো, ইউটিউব চ্যানেলটাকে আমরা একটা স্টাডি গ্রুপ করতে পারি, মানে কে কোন, ধরো এই পয়েন্ট রিলেটেড তোমরা এই জানো, দাদাভাই নরুজি রিলেটেড পয়েন্ট করে করে লিখলে, কিছু কিছু সার্চ করে লিখলে তোমাদেরও ভীষণ ভালো হবে এবং আমারও তার সাথে জানা হয়ে যাবে অনেক কিছুই। তো আজকের মতো এটুকুই, ধন্যবাদ।